ওকে, তো আমরা চলে এসেছি আমাদের আরেকটি ভিডিওতে। আমরা আমাদের ফিজিক্স 1 বইয়ের নবম অধ্যায় স্থিতিস্থাপকতা এই চ্যাপ্টারের অনেকগুলো প্রশ্ন অলরেডি সলভ করে ফেলেছি। তো আজকের এই ভিডিওতে আমরা এই চ্যাপ্টারটির 7, 8, 9 অতি সংক্ষিপ্ত 7, 8, 9 স্থিতিস্থাপকতা কাকে বলে, স্থিতিস্থাপক সীমা কাকে বলে, স্থিতিস্থাপক সম্পর্কে বিজ্ঞানী হুক কোন সূত্র দিয়েছিল, সূত্রটি কি, এবং আরো একটি জিনিস শিখে ফেলবো, সেটি হলো আমাদের এই 12 নম্বর প্রশ্নটি, যেটি কিনা পয়সনের অনুপাত। ঠিক আছে, তো আমরা এই 4টা প্রশ্ন আজকের এই ভিডিওতে সলভ করব। আমি চলে যাচ্ছি স্থিতিস্থাপকতা কাকে বলে। আচ্ছা, তো এটা খুবই সিম্পল একটা বিষয়। হ্যাঁ, আমরা এই জিনিসটা একবার পড়লেই বুঝতে পারবো, তারপরও আমি একটু চেষ্টা করব উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তো এখানে কি বলছে, বাহ্যিক বল প্রয়োগে কোনো বস্তুর আকার বা আয়তন বিকৃত হওয়ার পর বল সরিয়ে নিলে, বাহ্যিক বল প্রয়োগে কোনো বস্তুর আকার বা আয়তন বিকৃত হওয়ার পর যদি আমি বলটা সরিয়ে নেই, তাহলে বস্তুটি তার পূর্বের মানে আগের অবস্থায় ফিরে আসার একটা প্রবণতা থাকে, বস্তুটির ফিরে আসার একটা ধর্ম থাকে, এবং এই ধর্মটাকে আমরা কি বলি, স্থিতিস্থাপক বলি। তো আমরা অলরেডি আকার, আয়তন ইত্যাদি বিকৃতি সম্পর্কে কিন্তু আগের ভিডিওতেই পড়ে ফেলেছি, তাই না? যে বাহ্যিক বল প্রয়োগে আমরা আকার বিকৃতি করতে পারি, আমরা আয়তন বিকৃতি করতে পারি, তারপর আমরা দৈর্ঘ্য বিকৃতি করতে পারি, এগুলো আমরা করতে পারি। এই বিকৃতিটা আপনি করলেন, করার পরে দেখা যায় কি, বস্তুটা আমি বলটা যখনই সরিয়ে নেই, বস্তুটা তার আগের অবস্থায় ফিরে যেতে চেষ্টা করে। সেই যে ফিরে যাওয়ার চেষ্টাটা, সেটাকে আমরা বলি এলাস্টিসিটি কিংবা স্থিতিস্থাপকতা। আচ্ছা, একটু উদাহরণ দিয়ে দেখাই। মনে করেন এখানে আমার যে 4 কোণা বস্তুটা আছে, তো এই বস্তুটাকে আমি কি করছি, এইভাবে একবারে চাপায় ফেললাম। দেখেন এটার এই মাঝখানের পুরুত্বটা নাই হয়ে গেছে, একবারে আমি চাপানোর চেষ্টা করলাম, একবারে চাপাই দিছি। এখন আমি যখন এটাকে ছেড়ে দিব, এটার তো কোনো পুরুত্বই নেই, এতটুকু আমি এটা ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখেন এটা তার আগের অবস্থায় যাওয়ার ট্রাই করতেছে, এবং এটা আস্তে আস্তে বড় হওয়া, এটা তো এতটুকু ছিল, ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা কি হচ্ছে, তার আগের শেপে যাওয়ার ট্রাই করতেছে। এটা তো তাও কিছুই না, তাই না? এটা তো একটা নর্মাল একটা কাগজ টাইপের জিনিস, যেটার আকৃতিটা এমন ছিল। এটাকে আমরা যেমনই করতে চাই না কেন, এটা ছেড়ে দিলে তার আগের মতো শেপে যাওয়ার চেষ্টা করতেছে। এটা বাদেও এলাস্টিসিটি বলতে আসলে আমরা মূলত রাবার টাইপের বিষয়গুলোকে বুঝি, যে রাবারের কিছু সুতা কিংবা রাবারের তৈরি জিনিসগুলো, যেগুলো আমরা কিছু বাচ্চাদের খেলনা আছে, যে জিনিসগুলো টানার পরে আপনি শেপ চেঞ্জ করে ফেললেও সে আবার আগের অবস্থায় ফিরে আসে। এটা আসলে যারা বাচ্চাদের সাথে তো থাকে কিংবা যাদের এরকম অভিজ্ঞতা আছে, এই রাবার সংক্রান্ত বিষয়ে হাতে নিয়ে খেলাধুলা করেছেন, তারা এই জিনিসটাকে ভালোভাবে ক্যাপচার করতে পারবেন। তো এইটাই সেই এলাস্টিসিটি, যেটা আসলে আমরা সবসময় কোনো থাকে না যে কোনো কিছু একটা রশি কিংবা কোনো কিছু একটা খেলনা কিংবা কোনো এক কিছু, এখন বাজারে বল পাওয়া যায়, চাইনিজ কিছু বল পাওয়া যায়, যে বলগুলাকে ইচ্ছা মতো শেপে টানাটানি করা যায়। আর ইদানিং কিছু ফেসবুকে কিছু ভিডিওতে আমি দেখতেছি যে কিছু পুতুল থাকে বিভিন্ন শেপের, এদের ভিতরে পিম্পল থাকে, পিম্পল গালাইতে চেষ্টা করে এবং পিম্পল বেরিয়ে বেরিয়ে আসে। ওই পুতুলের শেপগুলো কি হয়, বিভিন্ন রকমের শেপ হয়, এবং ওইগুলো আপনি টান দিলেও সে আবার আগের শেপে চলে যায়। এই যে আগের শেপে চলে যাওয়ার যে ধর্মটা, সেটাকে কিন্তু স্থিতিস্থাপকতা বলে। তো এই ছিল আমাদের স্থিতিস্থাপকতা। এরপরে চলে আসতেছি স্থিতিস্থাপক সীমা কাকে বলে। সীমা, এখন কথা হলো, মনে করেন আপনার এই বস্তুটার একটা লিমিট আছে, একটা সীমা আছে, যেই পর্যন্ত আপনি ওকে বল প্রয়োগ করলে সে আগের অবস্থায় ফিরে আসতে পারবে, এটা একটা লিমিটেশন আছে। ঠিক আছে, যে ঠিক আছে এতটুকু বল আমি সহ্য করতে পারবো, আমাকে এতটুকু বল দিলেও আমার সমস্যা নাই, বল সরাইলে আমি চাইলে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারতেছি। ঠিক আছে, এই যে সীমাটা, যেই সীমা পর্যন্ত ও আগের অবস্থায় আবার ব্যাক করতে পারবে, সেই সীমাটাকে স্থিতিস্থাপক সীমা বলে। কিন্তু দেখেন, আমি সংজ্ঞাটা পড়ে নিচ্ছি। বলের যে সর্বোচ্চ মান পর্যন্ত কোনো বস্তু তার স্থিতিস্থাপকের যে এলাস্টিসিটির যে ধর্মটা আছে সেটাকে প্রকাশ করতে পারে, তাকে স্থিতিস্থাপক সীমা বলে। ঠিক আছে, এই লিমিট পর্যন্ত ওর তেমন কিছু হবে না, ওকে আপনি চেঞ্জ করলে আপনি চাইলে আবার আগের অবস্থায় আনতে পারেন। এখন মনে করেন এই জিনিসটাকে আমি হাইড্রোলিক প্রেসে ঢুকাই দিছি, বা এর থেকে শক্ত কোনো একটা জিনিসকে আমি হাইড্রোলিক প্রেসে দিয়ে দিচ্ছি, এটার এমন চেঞ্জ হওয়ার হয়ে গেছে, এটার সাথে এটা লাইগাই গেছে, বা এটা আরো একবারে মিশে গেছে, নাই হয়ে গেছে, জিনিসটা ছোট হয়ে গেছে, এতটা হাই বল আমি প্রয়োগ করেছি, তাহলে কি ওই জিনিসটাকে আমার আগের অবস্থায় আনা সম্ভব হবে? কখনো হবে না। তার মানে ওর একটা লিমিটেশন আছে, আমি ওকে কতটা চাপ দিচ্ছি, কতটা বল দিচ্ছি, কতটা প্রেসার দিচ্ছি, এটা সহ্য করার একটা লিমিট আছে।
যেটা পর্যন্ত ও আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবে। এটা অতিক্রম করে ওকে হাইড্রোলিক প্রেসে দিয়ে দিলে ওকে আর আগের সেই অবস্থায় আমরা আনতে পারবো না। এবং এই লিমিটেশনটাই কি, এই লিমিটেশনটাই হলো স্থিতিস্থাপক সীমা। তো আমার মনে হয় এটা আসলে যেহেতু বাংলা পড়াশোনা, এটা একটুখানি বুঝাইলেই আপনাদের বুঝার কথা, ঠিক আছে। তো এরপরেও যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ট্রাই করব আবারও একটু ভেঙে চুরে বোঝানোর জন্য। ওকে ফাইন, তো এবার চলে আসতেছি আমাদের একজন বিজ্ঞানী এই ইলাস্টিসিটি স্থিতিস্থাপকতা নিয়ে একটা সূত্র দিয়েছিল, সেই সূত্রতে তো বিজ্ঞানী হুক একটা সূত্র দিয়েছিল। সেই সূত্রটা কি, সে বলেছে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন, কোনো বস্তুর যেই পীড়নটা ঘটে সেটা এর বিকৃতির সমানুপাতিক। এখন কে এই পীড়ন, কে এই বিকৃতি, সেটা কিন্তু আমাদের প্রথম ভিডিওতে, এই পুরো চ্যাপ্টারের প্রথম ভিডিওতে পীড়ন সংক্রান্ত আমরা সবকিছু পড়ে এসেছি এবং আমরা দেখেছি যে পীড়ন মানে কি। পীড়ন মানে আমাদের বল বাই ক্ষেত্রফল F/A, অর্থাৎ একক ক্ষেত্রফলে আমরা যেই বল প্রয়োগ করি সেই বলটাই হলো পীড়ন। এবং বিকৃতিটা কি, বস্তুটার একক দৈর্ঘ্যের পরিবর্তন কিংবা বস্তুটার একক আয়তনের পরিবর্তন, যেটাও কিন্তু আমরা দেখে ফেলেছি। তো এখন কি বলতেছে আমাদের বিজ্ঞানী, আমাদের বিজ্ঞানীটা বলতেছে যে এই পীড়ন মানে কি, আমরা শিখে ফেলছি যে পীড়ন মানে আসলে চাপ দেওয়াই পীড়ন। ও বলতেছে আপনার এই পীড়ন, আপনার এই চাপ যত বাড়াবেন বিকৃতি তত বেশি হবে। ভুল কিছু বলছে? ভুল কিছু কি বলছে দেখেন তো। পীড়ন মানে চাপ বা বিকৃতি। আমি চাপ যত দিব, আমি যত চাপ দিব তত এটার বেশি বিকৃতি হবে। দেখেন এবার এটা ভেঙেই গেছে, এক পাশ দিয়ে এদিকে টুস করে শব্দ হচ্ছে, এটা ভেঙে গেছে। তাহলে পীড়ন যত আমি দিব এই জিনিসের বিকৃতি তত বেশি ঘটবে, তাই না? তো এটাই এখানে বলছে যে আমরা যদি পীড়ন বাড়াই, চাপ বাড়াই, বিকৃতি বাড়বে। তো তারপরে সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য একটা ধ্রুবক নিয়ে আসছে, ধ্রুবকটাকে এক পাশে রাখছে এবং পীড়ন বাই বিকৃতিটা এক পাশে রেখে দিছে। এবং এটাই হুকের সূত্র, নর্মাল একটা সিম্পল একটা সূত্র, কিন্তু এটা কিন্তু আসে অনেক, বুঝছেন? এটা আসতেই থাকে প্রশ্নে যে হুকের সূত্রটি লেখো, ডিরেক্ট বলবে বিজ্ঞানী হুকের সূত্র লেখো। সংক্ষিপ্ত প্রশ্নতে এতটুকু লিখে দিলেই আপনি যথাযথ যেই নাম্বার দেওয়া থাকবে সেটা পেয়ে যাবেন, সমস্যা নাই। তো এই ছিল আমাদের হুকের সূত্র, যেটা স্থিতিস্থাপক সম্পর্কে বলেছিল যে পীড়ন বেড়ে গেলে আমার বিকৃতি বেড়ে যাবে। আচ্ছা, যাই হোক, তো এরপরে চলে আসি একটা ইন্টারেস্টিং টপিকে, সেটা হলো পয়সনের অনুপাত। এটা আসলে একটা বিজ্ঞানী দিয়েছেন যার নাম পয়সন ছিল। তো এই পয়সনের অনুপাত, বিজ্ঞানী পয়সন একটা অনুপাত দিয়েছে, সেটাকে আমরা বলি পয়সনের অনুপাত। তো আমি প্রথমে একটু পড়ে নিচ্ছি যে কি বলেছিল বিজ্ঞানী। পয়সনের অনুপাতে বিজ্ঞানী বলেছিল স্থিতিস্থাপক সীমার মাঝে, মানে আমার এই লিমিটটা ক্রস করবে না, স্থিতিস্থাপকের যে সীমা সেটার ভিতরেই কোন বস্তুর পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুবক রাশি, একটা ধ্রুব রাশি। এইখানকার মধ্যে আমি এটা বুঝাচ্ছি, ভেঙে ভেঙে বুঝাচ্ছি। তার আগে একটু বলে রাখি, পয়সনের অনুপাত লেখার সময় এখানকার এই স্থিতিস্থাপক সীমার মাঝে এই কথাটা না লিখলে কিন্তু আপনাকে নাম্বারই দেওয়া হবে না। এটা হলো শর্ত যে আপনাকে এটা স্থিতিস্থাপক সীমার মধ্যেই রাখতে হবে। হুকের সূত্রের ক্ষেত্রেও সেম, যদি এই স্থিতিস্থাপক সীমার মধ্যে এই কথাটা যদি না লেখেন আপনি কোনো নাম্বার পাবেন না, আপনাকে এটা মাস্ট লিখতে হবে। এর জন্য আমি স্টার দিয়ে দিলাম। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক। আর এটা কি বলছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পার্শ্ব বিকৃতি, একটু ভালো করে দেখেন, পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব রাশি। দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি কি রাশি, একটা ধ্রুবক রাশি। এবং এই ধ্রুবক রাশিটা কি, এই ধ্রুবক রাশিটাকে সিগমা দ্বারা সূচিত করা হচ্ছে, সিগমা দ্বারা সূচিত করা হয়। তাহলে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি ইকুয়াল টু সিগমা। আচ্ছা, তো এটা সম্পর্কে পার্শ্ব বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি বলতে কি বোঝাচ্ছে সেটা সম্পর্কে আমি আরো বিস্তারিত বলবো। তার আগে আমি এখানকার অ্যান্সারটাকে একটু শেষ করি। এখানে আরো কি বলছে, এখানে বলছে এই সিগমার মান -1 থেকে সিগমার মানটা +½ পর্যন্ত হবে। অর্থাৎ আমরা ছোটবেলায় যেই কি বলতাম, সংখ্যা রেখা পড়তাম না, এখানে মনে করেন 1, তারপর 2, এখানে থাকতো -1, -2, এখানে সিগমার পরিমাণটা এই -1 থেকে 1-এরও কম, হাফ, এই এতটুকু মাত্র হবে ওর মান। এটা একটু মনে রাখতে পারলে ভালো, যদি আপনারা মনে রাখতে পারেন, আর না মনে রাখতে পারলেও কোনো সমস্যা নেই। এই -1 থেকে এই 1-এর অর্ধেক, এই হাফ পর্যন্ত জায়গাটুকু হয় এই সিগমার মান। ঠিক আছে, আমি আবার একটু ক্লিয়ারলি বলি।
এটা বুঝতেই পারতেছেন সম্ভবত। এখানে যদি এটা 0 হয়, এটা আমার 1, এটা আমার 2, এ পাশে আমার -1, এটা হলো আমার -2। সিগমার মান এই -1 থেকে এই হাফ, এই পর্যন্ত, এই হাফ পর্যন্ত হলো সিগমার রেঞ্জ, ঠিক আছে, সীমা। আচ্ছা, তো এখন এই পর্যন্ত পয়সনের অনুপাত এতটুকু দিলেই এনাফ যে এই স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুবক সংখ্যা, সেই ধ্রুবককে আমরা এইরকম সিগমা চিহ্ন দ্বারা প্রকাশ করব। এটার লিমিটেশন এতটুকু হবে, সিগমা ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। এখন কথা আছে, এবার আমরা দেখবো যে আসলে এই পার্শ্ব বিকৃতিটা মানে কি এবং এই দৈর্ঘ্য বিকৃতিটা মানেটা আসলে কি বোঝাচ্ছে। আচ্ছা, একটা বস্তু ছিল এরকম দেখতে, ঠিক আছে, বস্তুটার রিয়েল যেই দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য কতটুকু? রিয়েল দৈর্ঘ্য আমার ক্যাপিটাল এল। আচ্ছা, বস্তুটার যেই ব্যাসার্ধ আছে, রিয়েল ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ হলো স্মল আর, ঠিক আছে। এখন আমি কি করলাম, আমি বস্তুটার এখানে বল প্রয়োগ করে এইটা ধরে টান দিলাম। টান দেওয়ার ফলে বস্তুটা এখন কিছুটা এরকম হয়ে গেল। আচ্ছা, তাহলে এটার রেঞ্জ আগে এতটুকু ছিল, আগে ওর দৈর্ঘ্যটা কি ছিল? দৈর্ঘ্যটা ছিল ক্যাপিটাল এল, এবং এখন তার নতুন করে এতখানি দৈর্ঘ্যর বৃদ্ধি ঘটেছে, এবং এই বৃদ্ধিটাকে আমি ধরে নিলাম ডেল ক্যাপিটাল এল। তার মানে এতটুকু ওর বৃদ্ধি কতটুকু হয়েছে? এতটুকু হয়েছে। এখন একটু ভেবে দেখেন তো, আপনার বস্তুটা আগে যতখানি মোটা ছিল এখন কি আর অতটুকু মোটা থাকবে? থাকবে না। তার মানে ওর আগের যেই ব্যাসার্ধটা ছিল, সেই ব্যাসার্ধ থেকে কিন্তু এবার তার ব্যাসার্ধটা কি হয়ে যাবে? কমে যাবে। কমে তার ব্যাসার্ধটা হয়ে গেল ডেল আর। এখানে আমি ডেল আর লিখেছি, ঠিক আছে। তো এই ডেল আর ওর ব্যাসার্ধ কমের পরিমাণ, এবং এই ডেল এল হলো ওর দৈর্ঘ্যর বৃদ্ধির পরিমাণ। তাহলে আমরা এই ক্ষেত্রে কি দেখতেছি? বস্তুটার পাশেও বিকৃতি ঘটছে, মানে পার্শ্ব বিকৃতিও ঘটছে, বস্তুটার দৈর্ঘ্য বিকৃতিও ঘটছে, ঠিক আছে, বোঝা গেছে। এখন আমরা বিকৃতির ক্ষেত্রে আমরা কি শিখেছি? আমরা সূত্র কিভাবে লিখি বিকৃতির সূত্র কিভাবে লেখা হয়? যেটা বিকৃত হয় সেটা উপরে এবং মেইনটা থাকে নিচে, তাই তো। তাহলে এখানে পার্শ্ব বিকৃতি কি হচ্ছে? পার্শ্ব বিকৃতি হচ্ছে ডেল আর। আমি একটু সংক্ষেপে লিখি, পার্শ্ব বিকৃতি হচ্ছে আমার ডেল স্মল আর বাই আর, এটা হলো আমার পার্শ্ব বিকৃতি। এবং দৈর্ঘ্য বিকৃতি কত হচ্ছে? ডেল এল বাই এল, এটা আমার দৈর্ঘ্য বিকৃতি। এখন এই দুটোরে যদি আপনি ভাগ দেন, ডেল আর বাই আর, ডেল এল বাই এল, এটাকে ভাগ দিলে আপনি পাচ্ছেন এই পয়সনের অনুপাত এত। এটারে যদি একটুখানি সুন্দর করে লেখেন তাহলে কি আসবে? ডেল আর এর সাথে এই উপরেরটা যে গুণন হবে ক্যাপিটাল এল, এবং নিচে থাকবে আর ডেল এল। এই দেখেন, এই সূত্রটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি, এল ডেল আর ডেল এল, এটাই হলো পয়সনের অনুপাত। যদিও আপনাদের এরকম পয়সনের অনুপাতকে ব্যাখ্যা করতে বলবে না, আমি জাস্ট দেখাই দিলাম যে একটা বস্তুর একই সাথে দুইটা বিকৃতি সম্ভব, পার্শ্ব বিকৃতিও সম্ভব, দৈর্ঘ্য বিকৃতিও সম্ভব, এবং এই দুইটা বিকৃতির অনুপাতটাই হলো আমাদের পয়সনের অনুপাত, ঠিক আছে। তো আজকে অনেকগুলো টপিক বুঝিয়ে দিয়েছি, স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপক সীমা, স্থিতিস্থাপকতা সম্পর্কে হুকের সূত্র, এবং ভেরি 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 ইম্পর্টেন্ট পয়সনের অনুপাতও কিন্তু বুঝিয়ে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের বাকি যে টপিক আছে, ইয়ং এর গুণাঙ্ক সম্পর্কিত যা যা আছে তা শিখে ফেলবো। তো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং ফিজিক্সের পড়াশোনা করতে থাকবো। আল্লাহ হাফেজ।